সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন, ৭২ ঘণ্টার ডিবির পর্যবেক্ষণে। দেশে করোনা রোগী শনাক্তের হার ১৬%, মোট আক্রান্তের ২৫% উপসর্গহীন। করোনাকালে চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি, শিগগিরই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ডিএনসিসি ৫৪টি ওয়ার্ডে মশা নিধনে চলছে চিরুনি অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা। দুর্নীতির অভিযোগে ডিএমপির যুগ্ম কমিশনার ইমামকে বদলির সুপারিশ, তদন্তে দুদক। স্বাগত ১ ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণের সময় ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে বলে জানায় তার পরিবার। শুক্রবার ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাৎক্ষণিকভাবে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচার করা হয় করোনা আক্রান্ত সাবেক এই মন্ত্রীর। অস্ত্রোপচারে সফল হবার পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় মোহাম্মদ নাসিমকে। এর আগে রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়। মোহাম্মদ নাসিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ABM আবদুল্লাহ হাসপাতালে নাসিমকে দেখতে যান। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র তিনি। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে বাংলাদেশ স্পেশাল হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এর আগে তো আসলে দুপুরে ABM আবদুল্লাহ তার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যে ডাক্তার, তিনি দেখে গিয়েছেন মোহাম্মদ নাসিমকে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কি? মুহূর্তে যদি তার শারীরিক অবস্থার কথা আপনাকে জানাই, যে আসলে এখন থেকে ঠিক ঘন্টা দেড়েক আগে তার ছেলে কিন্তু যে বিষয়টি জানিয়েছিলেন, তার অবস্থা কিন্তু সংকটাপন্ন। আর কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক যিনি ABM আবদুল্লাহ, তিনি কিন্তু এখানে এসেছেন এবং তারা ভিতরে অবস্থান করছেন, আমরা যেটি জানতে পেরেছি। কিন্তু তার অবস্থা আগের চাইতে অনেক বেশি অবনতির দিকে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিকেল নাগাদ প্রায় ৫টা নাগাদ কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠনের কথা রয়েছে। এরপরে কিন্তু আসলে পরবর্তীতে চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেবেন সেটি জানাবেন। আমি যদি আপনাকে এখন একটু করি দেখাই যে যদি প্রায় সময় দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকে আসছেন এখানে, এবং তার পরিবারের সদস্য যারা আছে এখন কাউকে দেখছি না। তবে যখন প্রধানমন্ত্রী কেন্দ্রে এখানে এসেছিলেন, তাদের অন্যান্য চিকিৎসা পর্যবেক্ষণে মেডিকেল বোর্ডের যারা আছেন তারাও এখানে ছিলেন। জানিয়ে রাখি যে আসলে গতকাল শুক্রবার কিন্তু তার মস্তিষ্কে রক্তক্ষরণের পরপর কিন্তু তাকে আপনার দ্রুত কিন্তু হচ্ছে আপনার তার স্ট্রোক করার পরে কিন্তু সেখানে তার পরপর তার কিন্তু অস্ত্রোপচার করা হয়, এবং অস্ত্রোপচারের সফল হওয়ার পরে কিন্তু ২৪ ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এখন কিন্তু সেটি আরো ২৪ ঘন্টা থেকে বাড়িয়ে ৭২ ঘন্টা করা হয়েছে, এবং তারা ৭২ ঘন্টা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে পর্যবেক্ষণে রাখবেন। এবং মেডিকেল বোর্ড থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আগামী ২৪ ঘন্টার মধ্যে তার আরো একটি সিটি স্ক্যান করা হবে। সিটি স্ক্যান করানোর পর আসলে মেডিকেল কর্তৃপক্ষ বা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিবে যে আসলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পরবর্তী ধাপে কিভাবে চিকিৎসা চলবে কিংবা কি করণীয়, সেসব কিন্তু আসলে মেডিকেল বোর্ড মিটিং এ বসে এরপরেই সিদ্ধান্ত নেবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আসলে এরপরে মেডিকেল বোর্ড গঠনের আগ পর্যন্ত কিংবা তার পরিবারের সদস্য যারা আছেন তারা নতুন কোনো তথ্য দেওয়ার আগ পর্যন্ত আসলে আমরা এখন পর্যন্ত আর কোনো নতুন কোনো তথ্য আপনাদের দিতে পারছি না। নাহিদ কামাল জানাচ্ছিলেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সামনে থেকে। ৯০ দিনে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০,০০০। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬%। শনাক্ত রোগীর হিসেবে মৃত্যু হার ১.২৯%, আর সুস্থতার হার ২১.১২%। রোগতত্ত্ববিদরা বলছেন দেশে করোনা সংক্রমণ চতুর্থ পর্যায়ের শেষ ভাগে, অর্থাৎ পিক শুরুর পথে। চীনে সংক্রমণ শুরুর প্রায় ২ মাস পর
8 মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনা রোগী। এর 30তম দিনে আরও 100 জনের শরীরে পাওয়া যায় এই ভাইরাস। এর মাত্র 6 দিনেই 500 জন সংক্রমিত, অর্থাৎ প্রথম রোগী শনাক্তের 37তম দিন সংক্রমণ ছাড়ায় 1000। করোনা শনাক্তের সংখ্যা 10,000 স্পর্শ করে 57তম দিন, অর্থাৎ 4 মে। আক্রান্ত 10 থেকে 20,000 ছাড়াতে সময় লাগে 11 দিন। পরের 10,000 আক্রান্ত হন মাত্র 7 দিনে। আক্রান্ত 40 থেকে 50,000 ছাড়িয়ে যায় মাত্র 4 দিনে। পরের 3 দিনে সংক্রমণ আরও 10,000। একইভাবে বৃদ্ধি পাচ্ছে করোনায় মৃত্যুও। গত কয়েক সপ্তাহে প্রতি 3 থেকে 4 দিনে মারা গেছেন 100 জনের বেশি। বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণ চতুর্থ ধাপ অতিক্রম করে পঞ্চম স্তরের দ্বার প্রান্তে, এরপরই পিক। এবং ওয়াইড স্প্রেড হওয়ার পথে, ওয়াইড স্প্রেড হয়ে গেছে, তার মানে ফেজ 5-6 এর দিকে হয়তো দেখা যাবে যে এই মাসের শেষের দিকে হয়ে যাচ্ছে। আর এভাবে যদি চলতেই থাকে, যদি এর মধ্যে আমরা কন্ট্রোল না করি, দেখা গেল আরো আগে চলে আসলো। সাধারণত দেখা যায় যে এটা কন্ট্রোল মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। যদি আপনি ঠিক মতো কন্ট্রোল করতে পারেন, তাহলে এটা দেখা গেল যে আস্তে আস্তে কমে যায়, যেটা আপনার 2 সপ্তাহ থেকে 1 মাস বা 1.5 মাস লাগতে পারে। রোগতত্ত্ববিদরা বলছেন মোট করোনা আক্রান্তের 25 ভাগই উপসর্গহীন। তাদের চিহ্নিত করতে না পারলে সংক্রমণ দ্রুত ছড়াবে। বিবেচনার মাধ্যমে আমরা জরিপ করি, তাহলে আমরা বুঝতে পারবো কত মানুষের মধ্যে উপসর্গ নাই বা কত মানুষের মধ্যে মৃদু উপসর্গ আছে, যে তাদের এখন মানে শতকরা 40-50 সম্ভাবনা আছে। এই সংখ্যার মানুষ কারা, সেটা আমি পরীক্ষা না করে কিন্তু। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে করোনা আক্রান্তের হিসেবে বাংলাদেশের অবস্থান 20তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের উপরে ভারত ও পাকিস্তান। সবচেয়ে কম সংক্রমণ ভুটানে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণের 90 দিন আজ। মৃত আক্রান্ত বিবেচনায় চলমান পরিস্থিতিকে পিকে শুরু বলছেন কোনো বিশেষজ্ঞ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিচ্ছেন সরকারের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ। তবে নতুন করে ছুটি বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তবে পুরো দেশকে 3টি জোনে ভাগ করে কঠোর বিধিনিষেধ আসছে শিগগিরই। করোনা সংক্রমণ এড়াতে 30 মের পর বাড়েনি সাধারণ ছুটি। সাধারণের আয় রোজগারের কথা বিবেচনায় 31 মে থেকে সীমিত আকারে খুলে দেওয়া হয় অফিস, আদালত, শিল্প কারখানা ও গণপরিবহন। বিশেষ গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্যবিধির ওপরে। 15 জুন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। তবে শুরুর দিনই করোনায় রেকর্ড 40 জনের মৃত্যু ও আক্রান্ত হয় 2,500-এরও বেশি। তারপর থেকে মৃত শনাক্ত 2 ঊর্ধ্বমুখী। এ সময়টিকে সংক্রমণের পিক টাইম বলছেন বিশ্লেষকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ দিচ্ছেন এই মেডিসিন বিশেষজ্ঞ। লকডাউন আপাতত নাই এবং জনগণও সচেতন না, স্বাস্থ্যবিধি মানে না। আগামী কয়েকদিন আমাদের দেখতে হবে। প্রয়োজনে প্রশাসন এই যে লকডাউন বাতিল করছে, এটা পুনর্বিবেচনা করতে পারে। প্রয়োজনে আরো কঠোরভাবে লকডাউন দিতে হতে পারে এবং শুধু লকডাউন কাগজ কলমে দিলেই হয় না, এটা লকডাউন যেন মানুষ মেনে চলে, তার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। আগামী 5-7 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো কি আছে। মনে হয় আমরা চূড়ান্ত পর্যায়ে উঠে গেছি। তবে নতুন করে সাধারণ ছুটি ঘোষণার পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় তুলে ধরছেন নানা উদ্যোগের কথা। বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছি। আমরা অফিসগুলোকে সীমিত আকারে চালানোর চেষ্টা করছি। বাসায় থেকে যদি পারে বাসা থেকে কাজ করবে, যত কম সংখ্যক লোকজন বাইরে আসতে পারে। এই যে আমরা মাস্ক পরার ব্যাপারে কড়াকড়ি করছি, শারীরিক দূরত্ব যাতে মেনটেন করতে পারি সেটা আমরা দেখছি এবং জোনিং করার চেষ্টা করছি, সেটা হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমরা সেটা যদি করতে পারি। আমরা চাই যে সীমিত পরিসরে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চলুক। এছাড়া আগামী সপ্তাহেই সারা দেশকে রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করে সংক্রমণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর ক্রান্তিকালেও শুক্রবার সরকারি ছুটির দিন বন্ধ ছিল রাজধানীর বেশিরভাগ করোনা নমুনা সংগ্রহ বুথ। এতে নমুনা দিতে এসে ফিরে গেছেন অনেকেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে লোকবল সংকটের কারণে সপ্তাহে একদিন বন্ধ রাখতে হচ্ছে নমুনা সংগ্রহ। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথে এই ব্যক্তি এসেছেন ভোলা থেকে। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা শুরু করতে করোনা পরীক্ষার ফলাফল প্রয়োজন। তবে বুথ বন্ধ থাকায় নমুনা দিতে পারেননি তার স্ত্রী। গতকালকে পিজিতে আসার পর বলছে যে এটা
বক্ষবিধিতে নিয়ে যান। ওইখানে যাওয়ার পর ওইখান থেকে রিপোর্ট লিখে পাঠাইছে এটা করোনা পরীক্ষার জন্য, নচেত তারা ভর্তি নেবে না, রোগীর অবস্থা খুবই খারাপ। তার মতো আরও অনেকে ছুটির দিনে নমুনা দিতে এসে ফিরে গেছেন। যে মহামারীর মধ্যে তাদের বন্ধ রাখাটা ঠিক না, কারণ অনেক মানুষ আসতে পারে নাই বিভিন্ন কাজে, কিন্তু আজকে ছুটির দিন, ছুটির সময় সবাই একটা লোকজন কম থাকতে পারে, তার জন্য লোকজন আসতেছে। করোনার নমুনা সংগ্রহ সহজ করতে ব্র্যাকের 31টি সহ রাজধানীতে বুথ 39টি, তবে শুক্রবার বন্ধ সবকটি। তবে ছুটির দিনেও খোলা ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল হাসপাতাল সহ সরকারি বুথগুলো। অন্যান্য বুথ বন্ধ থাকায় এসব জায়গায় ভিড়ও বেশি, সেই সঙ্গে সিরিয়াল না পাওয়া ও দীর্ঘ সময় অপেক্ষা করার ভোগান্তি। আমার একটু জ্বর ভাব আছে সামান্য, আর হালকা গলা ব্যথা, আর কি গতকাল ঠান্ডা লাগছে। যখন লাইনটা কিউ করে তখন দেখা যায় যে ওই 10 জন এসে আবার যখন ঢুকতে যায় লাইনে, ঢুকলে তখন পিছনে যারা থাকে তারা প্যানিক হয়ে যায়, তখন আসলে গ্যাঞ্জামটা হয়। এখানে ওনারা আসলে কোনো ওই যে সিকিউরিটি লোক যারা আছে এরা এগুলো মেনটেনই করতেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুক্রবার বুথ বন্ধ রাখলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে। পানি, বিদ্যুৎ, খাদ্য, হাসপাতাল, কবরস্থান কখনোই বন্ধ হতে পারে না, তেমনি নমুনা সংগ্রহের এই বুথ কখনোই বন্ধ হতে পারে না। সপ্তাহে 7 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে নমুনা সংগ্রহ করা উচিত। ব্র্যাক বলছে লোকবল সংকটের কারণে শুক্রবার নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হচ্ছে, আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিকল্প উপায় ভাবা হচ্ছে। খুব সীমিত লোক দিয়ে আমাদেরকে কিন্তু বুথগুলো চালাতে হয়, এবং তাদেরকে একদিন যদি ছুটি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়বেন। এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বুথগুলো কিন্তু ডিসইনফেক্ট করতে হয়, মানে হলো জীবাণুমুক্ত করতে হয়। করোনা টেস্টের জন্য আমাদের ল্যাবগুলো যেগুলো আছে ঢাকা এবং ঢাকার বাইরে সব মিলে আমাদের 51টা ল্যাব আছে। ব্র্যাকের যে বুথগুলো সেটা শুক্রবার দিন বন্ধ থাকে, যেহেতু ওনাদের লোকবলের কিছুটা সংকট আছে, যার ফলে শুক্রবার দিন একটা দিন বন্ধের দিন তারা বন্ধ রাখে, কিন্তু বাকি টাইম কিন্তু সবসময় চালু থাকে অন্যান্য দিনগুলোতে শুক্রবার ছাড়া। আমাদের ল্যাবগুলো কিন্তু চালু আছে, কয়েকটি ল্যাব শুক্রবার দিন বন্ধ থাকে, বাকি ল্যাবগুলো আমাদের চালু আছে। সপ্তাহে 7 দিন করোনার নমুনা সংগ্রহে সব বুথ চালু রাখার পাশাপাশি টেস্ট বাড়ানোর উপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা পরিস্থিতি জটিল হওয়ায় বাড়ছে চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেনের চাহিদা, আর এই পরিস্থিতির সুযোগে ক্রেতাদের জিম্মি করে দ্বিগুণ দাম নিচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ী। তবে দেশীয় চাহিদার পর্যাপ্ত মজুদ থাকার কথা বলছেন উৎপাদনকারীরা। অতিরিক্ত দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি বন্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। করোনায় আক্রান্ত স্বজনের জন্য অক্সিজেন সিলিন্ডার নিতে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসেছেন ইমরাজ আহসান। জানালেন বাধ্য হয়েই কিনতে হচ্ছে বেশি দামে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসছি, আসলে নারায়ণগঞ্জে কোনো মানে সত্যি এটা অবিশ্বাস্য যে একটা সিলিন্ডারের জন্য এত কষ্ট করতে হচ্ছে। করোনায় বাড়তি সতর্কতায়ও কিনে রাখছেন কেউ কেউ। দেশের পরিস্থিতিও ভালো না, এখন অ্যাডভান্স নেওয়ার জন্য আসছে। বাড়তি চাহিদার সুযোগে রাজধানীর বিভিন্ন জায়গায় 1400 লিটারের এক একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে 15 থেকে 17,000 টাকায়, যার পাইকারি মূল্য 8 থেকে 10,000 টাকা। আর কেবল গ্যাস নিতে গুনতে হচ্ছে 200 থেকে 250 টাকা, যার স্বাভাবিক মূল্য 100 থেকে 130 টাকা। দাম বেশি মূলত চাহিদা কারণে, কোনো ইনপুট বন্ধ, কোনো রকম সিলিন্ডার ঢুকতে পারতেছে না। রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী ইসলাম অক্সিজেনের দাবি, উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে, বেশি দামে বিক্রির সুযোগ নেই বলেও দাবি তাদের। বাজারে অহরহ যে সিলিন্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই সিলিন্ডারগুলো রিস্কি একটা বিষয়, খুব রিস্ক। কারণ এই রিস্কটা দোকানদার লেভেলে কেউই মেনটেন করতে জানেই না। কেন জানে না? তাদের কোনো টেস্টের মেশিন নেই। আমার অক্সিজেন দাম আগের মতোই আছে, কারণ আমার তো সারা জীবন ব্যবসা করবে, এত ওয়ান টাইম বিজনেস করবে, আমি তো ওয়ান টাইম না। চিকিৎসকেরা বলছেন কেবল বিশেষজ্ঞদের পরামর্শের পরেই নিতে হবে অক্সিজেন, এক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। কোভিড-19 আক্রান্ত রোগী শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা আছে, যেমন অ্যাজমা, সিওপিডি আছে, তাদের ক্ষেত্রে চাইলে আমরা অক্সিজেন দিতে পারি। ডাক্তারি পরামর্শ ছাড়া যদি অক্সিজেন দেওয়া হয় সেক্ষেত্রে নানা রকম জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মেডিকেল অক্সিজেনের এই ব্যবসা তদারকিতে সরকার কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একটি প্যান্ডেমিক সিচুয়েশনে কোনো ব্যবসায়ীর উচিত হবে না অতিরিক্ত মূল্য কাস্টমারদের কাছ থেকে গ্রহণ করা। আমরা অনুরোধ করব যে সকলেই রিজনেবল প্রাইসের বাইরে কখনোই অতিরিক্ত মূল্য রাখবেন না, সেই ক্ষেত্রে তারা জরিমানার সম্মুখীন হবেন। করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসানোর মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
করোনা পরিস্থিতিতে মেডিকেল অক্সিজেনের চাহিদা বেড়েছে বহুগুণ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা না থাকায় অনেকেই ঝুঁকছেন খুচরা দোকানের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে পাওয়া অক্সিজেনের দাম ও মান সুরক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানো না গেলে নিশ্চিত করা যাবে না স্বাস্থ্যসেবা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, আসলে রাজধানীতে তো অক্সিজেন সিলিন্ডারের দাম অনেক বেশি হারে বিক্রি হচ্ছে। সিলেটে এই মুহূর্তে অক্সিজেন সিলিন্ডারের সরবরাহ কেমন, আর কি ধরনের দাম সেখানে দেখছেন? সিলেটে কিন্তু সরবরাহ আছে, চাহিদার অনুযায়ী সরবরাহ আছে, কিন্তু দাম বাড়ার যে বিষয়টা রাজধানীর মতো সিলেটেও কিন্তু হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডারের দাম বেড়ে গেছে। আগে ছোটো যে অক্সিজেন সিলিন্ডার যেটা ছিল সেটা 5 থেকে 6,000 টাকায় বিক্রি হতো, এবং সেটা এখন বিক্রি হচ্ছে 12,000 টাকার মতো, প্রায় অর্ধেকেরও দ্বিগুণের বেশি দাম কিন্তু বেড়ে গেছে। এবং বড়ো সাইজের যে সিলিন্ডার সেটা আগে 10 থেকে 11,000 টাকা যেটা বিক্রি হতো, এটা এখন বিক্রি হচ্ছে 15 থেকে 16,000 টাকা। সেক্ষেত্রে হঠাৎ করে আপনি যেটা সংবাদে আমরা যেটা দেখছিলাম যে সারা দেশেই কিন্তু করোনা রোগী বেড়ে যাওয়ার কারণে কিন্তু হঠাৎ করে অক্সিজেনের চাহিদাটা বেড়ে গেছে। বিশেষ করে হাসপাতালগুলোতে এবং যে ক্লিনিকগুলো আছে এগুলোতেও কিন্তু পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে রাখা হচ্ছে এবং মজুত করে রাখা হচ্ছে, কারণ এই সময়টাতে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত যে রোগ, সেই রোগের প্রকোপটা বেড়ে যাওয়ায় কিন্তু সবগুলো হাসপাতালেই এর অক্সিজেনের চাহিদাটা কিন্তু বেড়ে গেছে অন্যান্য সময়ের তুলনায়। এর বাইরেও কিন্তু আপনি জানেন যে অনেক করোনা আক্রান্ত রোগী আছেন যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন, তারা কিন্তু হঠাৎ করে তাদের শ্বাসকষ্ট শুরু হলে নিজেরাই কিন্তু তারা অক্সিজেনের ব্যবস্থা করার জন্য অনেকেই অক্সিজেন সিলিন্ডার কিনে ফেলছেন। সেক্ষেত্রে এ কারণেই কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে। এ কারণে এখানে সরবরাহ আছে কিন্তু হঠাৎ করে দাম বেড়ে গেছে, এটা অভিযোগ করছেন যারা ক্রেতারা তারা। আর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন তারা কিন্তু নজরদারি রাখছেন, যেসব জায়গায় অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয় সেগুলোতে তারা নজরদারি রাখছেন, কিন্তু তাদের নজরদারির মধ্যেও কিন্তু দাম বাড়ছে, এটা ক্রেতা যারা আছেন তারা অভিযোগ করছেন। একটা বিষয় যে আগে যে রিফিল করতে যে দাম ছিল, আগে 120 থেকে 30 টাকা ছোটো সিলিন্ডার রিফিল করা যেত, সেটা এখন 250 টাকা রিফিল করতে হচ্ছে, এবং বড় সিলিন্ডার সেটা এখন 400 টাকা রিফিল করতে হচ্ছে। সব মিলিয়ে এখানকার যারা অক্সিজেন ক্রেতা আছেন, বিক্রেতা, তারা বলছেন যে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় কিন্তু সরবরাহের কিছুটা ঘাটতি আছে এবং দামও বেড়ে গেছে। মঞ্জুর আহমেদ জানাচ্ছিলেন সিলেটের খবর। করোনা সংক্রমণ রোধে আজ থেকে 20 জুন পর্যন্ত লকডাউন হলো কক্সবাজার পৌরসভা। 12 ওয়ার্ডে 10টি রেড জোন এবং 1 ও 12 নম্বর ওয়ার্ডকে ইয়েলো জোন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালে এসব ওয়ার্ডে কেউ বাসা থেকে বেরোতে বা ঢুকতে পারবে না। জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, করোনা ঝুঁকির তালিকায় 6 নম্বরে রয়েছে কক্সবাজার। সে কারণে কাউন্সিলরকে প্রধান করে সব ওয়ার্ডে একটি করে কমিটিও গঠন করা হচ্ছে। তাদের সহযোগিতা করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা সদস্যরা। খোদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে কেনাকাটার বকরা দেবার প্রস্তাব দিলেন বাহিনীর যুগ্ম কমিশনার ইমাম হোসেন। সে অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। দুর্নীতির অভিযোগে যুগ্ম কমিশনারকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলির অনুরোধ করা হয়েছে সেই চিঠিতে। এদিকে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা আছে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। পুলিশ সদর দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে তার উপর নজর রাখছে দুদক। 30 মে পুলিশ মহাপরিদর্শক বরাবর যুগ্ম কমিশনার ইমামের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এনে চিঠি লিখেন ডিএমপি কমিশনার। তিনি জানান, ইমাম হোসেন একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ইমাম হোসেন তাকে কেনাকাটার বকরা গ্রহণের প্রস্তাব দেন। তাই যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে ডিএমপিতে রাখা সমীচীন নয় উল্লেখ করে জরুরি ভিত্তিতে তাকে অন্যত্র বদলি করার অনুরোধ জানান কমিশনার শফিকুল ইসলাম। অভিযুক্ত এই যুগ্ম কমিশনারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বেশ কয়েকবার ফোন করলেও রিসিভ করেননি তিনি। এ বিষয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করবে পুলিশ সদর দপ্তর। দোষী না নির্দোষ তা তদন্তেই বেরিয়ে আসবে। আমি যেটা যে এটা মানে পুলিশ কমিশনার যেটা পাঠাইছে সেটি একটি গোপনীয় প্রতিবেদন, এটা কোনো তদন্ত প্রতিবেদন না। এটা নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, তারা চিঠির বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন। যে বিষয়টি আলোচনা হচ্ছে বা উঠে এসেছে, এই বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে এখনো পর্যন্ত কোনো করেসপন্ডেন্স পৌঁছায়নি। এরকম কোনো করেসপন্ডেন্স আসলে বা ইস্যু আসলে পুলিশ হেডকোয়ার্টার্স যথাযথ প্রফেশনাল ওয়েতে এটা ডিল করবে। ঘটনা পর্যবেক্ষণ করছে
দুর্নীতি দমন কমিশন। কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, যেহেতু ডিএমপি কমিশনার তার অধীনস্থ কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছেন, তাই প্রাথমিকভাবে ঘটনা সত্য বলে ধারণা করা যায়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর কী ব্যবস্থা নেয় তার উপর নজর রাখছেন তারা। আমরা প্রাথমিকভাবে মনে করি ভিত্তি আছে, কারণ একজন পুলিশ কমিশনার লিখেছেন, তার মানে এর একটি ভিত্তি না থাকলে তো উনি লিখতেন না। তো এটি আমরা লেটস ওয়েট, পুলিশ হেডকোয়ার্টার্স দেখা যাক প্রশাসনিক ভাবে ওনারা কি করেন, এবং প্রশাসনিক কার্যপদ্ধতির মধ্যে থেকেই হয়তো বেরিয়ে আসবে। ইমাম হোসেন 2012 সালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে ডিএমপির উপকমিশনার অর্থ ও উপকমিশনার লজিস্টিক পদে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি বর্তমানে যুগ্ম কমিশনার হিসেবে ডিএমপির লজিস্টিক বিভাগে কর্মরত আছেন। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে এডিস মশা নিধনে শুরু হয়েছে চিরুনি অভিযান। প্রতিটি ওয়ার্ডকে 10টি ভাগে ভাগ করে আগামী 10 দিন চলবে এই অভিযান। সকাল 9টা থেকে শুরু হয়েছে অভিযান। মোহাম্মদপুরের জাকির হোসেন রোড সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির জমা পানিতে এডিসের লার্ভা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে লার্ভা ধ্বংস করে পরিচ্ছন্নতা কর্মীরা। যেসব বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে এডিস মশা নিয়ন্ত্রণে গত 10 মে থেকে ডিএনসিসি কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পর্যন্ত মোট 4,26,300 টাকা জরিমানা করা হয়েছে। নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে বিনামূল্যে ডিএনসিসি এলাকার 5টি নগর মাতৃসদন ও 22টি নগর স্বাস্থ্যকেন্দ্রে 11 মে থেকে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শেরপুরে মশার উপদ্রব কিছুতেই কমছে না। ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার কারণে এডিস সহ সব ধরনের মশার উপদ্রব বেড়েছে। এতে ডেঙ্গু আতঙ্কে রয়েছে শেরপুরের সাধারণ মানুষ। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে শেরপুরে নতুন আতঙ্ক হয়ে আবির্ভূত হয়েছে ডেঙ্গু। প্রতিনিয়তই বাড়ছে মশার উপদ্রব। কামড়ে অতিষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ। গত কয়েকদিনে মশার উপদ্রব বেড়েছে অনেক। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ও অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, ময়লার স্তূপ ও জমে থাকা পানির কারণে বংশবিস্তার করছে এডিস মশা। কোটি কোটি মশা আমাদের জন্ম নিতেছে। ড্রেনগুলো যদি পরিষ্কার করা যায় তাহলে হয়তো মশার উপদ্রব থেকে আমরা এই মহল্লাবাসী বাঁচবো। যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সকল সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। বিশেষ করে এই ড্রেনগুলা সব বন্ধ হয়ে গেছে, এইগুলো পরিষ্কার করানো হয় না। আমার চোখে বাসা নাই যে নিয়মিতভাবে আপনার এই ড্রেনগুলা নিষ্কাশনের ব্যবস্থা করে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। কেনা হয়েছে স্প্রে মেশিনও। আমাদের যে নিজস্ব যে 4টা টিম আছে তারা নিয়মিত পরিচ্ছন্ন কার্যক্রম করছে, কিন্তু প্রতি বছরই এই শুকনোর সময়ে আমরা ব্যাপক আকারে একটা প্রজেক্ট আকারে বাইরের লেবার নিয়ে আমরা কিছুটা কাজ করি। সেই কাজটা এখন স্থগিত। আমরা ইতিমধ্যে একবার করে মশক নিধন যে স্প্রে ওষুধ সেগুলো আমরা স্প্রে করেছি। ডেঙ্গু প্রতিরোধে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে কার্যকারী ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টর্নেডোতে ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর ও সরাইল উপজেলার 12 গ্রামে অন্তত 10 জন আহত হয়েছেন। এই সময় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 200 ঘরবাড়ি। প্রশাসন ও স্থানীয়রা জানায়, সকাল 7:30টার দিকে নাসিরনগর সদরের পশ্চিমপাড়া, আশুরাইল, বেরিপাড়া, ইছাপুর সহ 9টি গ্রাম এবং সরাইলের কুচনি, বুড্ডা ও শান্তিনগর গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে ওইসব গ্রামের প্রায় 200 ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়, উড়ে যায় ঘরের টিনের চালা। এ সময় আশুরাইল গ্রামের মহরম মিয়া, নাসিরনগর সদর পশ্চিমপাড়ার মাজেদা খাতুন ও নাজমুন সহ কমপক্ষে 10 জন আহত হন। তাদের নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন তিনি। আসছে বাজেটে ভর্তুকি আর প্রণোদনা বাবদ প্রায় 53,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, যা চলতি অর্থ বছরের চেয়ে 11 ভাগের মতো বেশি। হিসেব বলছে, এই অর্থের বড় অংশই যাবে কৃষি, খাদ্য আর বিদ্যুৎ খাতে। যৌক্তিকতা যাচাই করে এসব অর্থের উপযুক্ত ব্যবহারের পরামর্শ অর্থনীতিবিদদের। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে, করোনা ভাইরাসের প্রভাবে গোটা বিশ্বেই খাদ্য সংকট দেখা দেবে, যার প্রভাব পড়বে দেশের খাদ্য নিরাপত্তাতেও। তাই আগামী বাজেটে খাদ্য উৎপাদন ও সরবরাহে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার খাদ্য ও কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 15,453 কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে 2,500 কোটি টাকা বেশি।
বৈধ পথে রেমিটেন্স পাঠালে প্রতি 100 টাকায় বাড়তি 2 টাকা করে দেয় সরকার। এই বাবদ এবার বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে 3060 কোটি টাকা। রপ্তানি আয়ের বিপরীতে নগদ প্রণোদনায় বরাদ্দ হতে পারে চলতি বছরের মতোই 6825 কোটি টাকা। সব মিলেই আসছে বাজেটে নগদ প্রণোদনা বাবদ 22885 কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। বেকার হয়েছেন বা বেকার হওয়ার ঝুঁকিতে আছেন, সেখানে কর্মসংস্থানকে সুরক্ষা দেওয়ার জন্য ভর্তুকিকে ব্যবহার করা, এগুলি তো সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়ার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো দেখেছি তাতে এর কোনো রিফ্লেকশন পাওয়া যায়নি। আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হতে পারে 9000 কোটি টাকার মতো। জ্বালানি আমদানি সহ আসছে বছরে ভর্তুকির মোট পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 24,000 কোটি টাকা। ভর্তুকি, প্রণোদনা আর নগদ ঋণ সহায়তায় এবার বাজেটে বরাদ্দ থাকছে প্রায় 53,000 কোটি টাকা। চলতি বাজেটে যার পরিমাণ 47,500 কোটি টাকা। ভর্তুকির পরিমাণের চেয়েও এটা যৌক্তিক বা উপযুক্ত খাতে দেয়া হচ্ছে কিনা এবং সেটা এখানে পূর্ণাঙ্গভাবে ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হবে। সেই জায়গা থেকে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দটি সংশোধনের সুযোগ রয়েছে এবং কিছু কিছু খাত থেকে অর্থ সাশ্রয় করে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের সুযোগ রয়েছে। করোনার সংকট মোকাবিলা করে অর্থনীতিকে চাঙ্গা করতে আসছে বাজেটে নগদ ঋণ খাতে 6000 কোটি টাকা রাখার প্রস্তাব করতে পারে সরকার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে চালু হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর এই কার্যক্রম শুরু করছেন দুদেশের ব্যবসায়ীরা। বাংলা হিলি কাস্টম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন জানান, প্রথম দিন ভারতের 40 ট্রাক পণ্য প্রবেশ করবে। ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানি করবে মর্মে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় দুপক্ষ এই সিদ্ধান্তে একমত হয়। এর আগে কার্যক্রম শুরু করতে শুক্রবার বিকেলে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক হয়। পাবনায় স্ত্রী কন্যা সহ অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। নিহত আব্দুল জব্বারের ভাই আব্দুল কাদের গতরাতে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। তবে কেন এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান ও আসামিদের ধরতে পুলিশের অভিযান চললেও এখনও কেউ গ্রেফতার হননি। পাবনা পৌর সদরের দিলালপুরে একটি দোতলা বাড়ির নিচতলায় 4 বছর ধরে স্ত্রী কন্যা নিয়ে ভাড়া থাকেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার। গত 3 দিন ধরে ওই বাসা থেকে কেউ বের না হওয়ায় এলাকাবাসী সন্দেহ হয়। পরে দুর্গন্ধ বের হলে বাসার জানালা দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে জব্বার, তার স্ত্রী ও মেয়ে গলিত মরদেহ উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। পুলিশ ধারণা, অন্তত 3 দিন আগে বাসায় ঢুকে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। মেঘনা নদীর লক্ষ্মীপুরে ভরা মৌসুমে এবার ইলিশের দেখা নেই। নদীতে ইলিশ সংকট আর বিজিএফ এর চাল না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তে আছেন অনেক জেলে। এদিকে সরবরাহ কম থাকায় ঘাটগুলোতে অলস সময় কাটাচ্ছে মৎস্য শ্রমিক ও আড়তদাররা। মৎস্য কর্মকর্তারা বলছেন, নদীর মোহনা থেকে গভীর সমুদ্রে চলে যাওয়ায় ইলিশ মিলছে কম। তবে আগামী মাসেই নদীতে ধরা পড়তে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ। মাছের উৎপাদন বাড়াতে গত মার্চ এপ্রিল 2 মাস নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। এরপর ইলিশের মৌসুম শুরু হলেও মেঘনা নদীতে জাল ফেলে আশানুরূপ মাছ পাচ্ছেন না জেলেরা। তাদের অভিযোগ, করোনার কারণে একদিকে নিয়মিত কাজ করা যাচ্ছে না, অন্যদিকে নদীতে যে পরিমাণ মাছ মিলছে তা দিয়ে ইঞ্জিন চালিত নৌকার তেলের খরচও উঠছে না। লক্ষ্মীপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 42,000। এদের সবাই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। মাছ ধরা নিষেধাজ্ঞার সময় থেকে 4 মাস ভিজিএফ এর চাল পাওয়ার কথা থাকলেও তা পাচ্ছেন না অনেক জেলে পরিবার। তাদের অভিযোগ, ভিজিএফ কার্ডে অন্য পেশার লোক তালিকাভুক্ত করায় বাদ পড়েছেন অনেক প্রকৃত জেলে পরিবার। দর্শক, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এ চলে যাচ্ছি। প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 6 জুন 2020, 23 জ্যৈষ্ঠ 1427।
আপনাদের সামনে তথ্য তুলে ধরবো, কিন্তু পুনরায় বলছি আমাদের স্বাস্থ্য নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক পরা নিয়ে একেবারেই নতুন আপডেট দিয়েছেন বা তথ্য দিয়েছেন। সেটা হলো যে প্রত্যেকেই মাস্ক পরতে হবে এবং বাসায় তৈরি 3 স্তর বিশিষ্ট কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করা যাবে এবং এই মাস্ক একবার ব্যবহার করার পরে সাবান পানি দিয়ে ধুয়ে নিয়ে পুনরায় ব্যবহার করা যাবে এবং স্বাস্থ্যকর্মীরা সকলেই মেডিকেল মাস্ক ব্যবহার করবেন এবং যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তাদেরকেও মেডিকেল মাস্ক পরার বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং তবে মাস্কটা শুধু একক কোনো পদ্ধতি না রোগ প্রতিরোধের জন্য, একই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া এই অভ্যাসটাও চালিয়ে যেতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, কমপক্ষে 3 ফিট এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, এই 3টি বিষয় মিলেই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যাবে। তা না হলে করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যাবে না। সেই জন্য যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, করোনা ভাইরাসকে প্রতিরোধের জন্য আমরা যেন এই স্বাস্থ্য নিয়মগুলো সঠিকভাবে পালন করি এবং মেনে চলি, নিজেদের সুরক্ষিত রাখি, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখি এবং সুস্থ রাখি। শুরু করব আজকের তথ্য। 50টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা রিপোর্ট দেব। 50টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে এবং পরীক্ষা হয়েছে। তবে আজকে আরেকটি নতুন পরীক্ষাগার যুক্ত হয়েছে, সেটা হলো ঢাকার বাইরে বগুড়ায় টিএমএমএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল বগুড়া, এই ল্যাবে পরীক্ষা হয়েছে। পূর্বের ল্যাবের মধ্যে গতকালই বলেছিলাম কক্সবাজারের ল্যাবের কারিগরি ত্রুটির জন্য ডিসইনফেকশন করার কারণে সেই ল্যাবের কার্যক্রম বন্ধ আছে। শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরেও কারিগরি কারণে ল্যাবের কার্যক্রম বন্ধ আছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও পরীক্ষাগারের রিফ্রেশের জন্য গতকাল পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে। আজকে 50টি পরীক্ষাগারের আমরা তথ্য দিব। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,909টি, পরীক্ষা হয়েছে 12,486টি। এ পর্যন্ত পরীক্ষা 3,84,851টি। যা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2,635 জন। এ পর্যন্ত শনাক্ত 63,026 জন এবং শনাক্তের হার 21.10%। এখানে বলে রাখি যা শনাক্ত হয়েছে তাতে আমাদের লিঙ্গভেদে পুরুষ 71% এবং নারী 29%। গত 24 ঘন্টা সুস্থ হয়েছেন 521 জন। এ পর্যন্ত সুস্থ 13,325 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 846 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 28 জন এবং নারী 7 জন। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের 2 জন, 21 থেকে 30 বছরের 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছর 5 জন, 71 থেকে 80 বছর 9 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। এবং নারী পুরুষের শতাংশ এ পর্যন্ত যা মৃত্যুবরণ করেছে তাতে নারী পুরুষের শতাংশ, পুরুষ 77.06% এবং নারী 22.93%। বয়স বিশ্লেষণে দেখা যায়, এটা পূর্বে বললাম, বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকা মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকায় 20 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট 2 জন, রাজশাহী 3 জন এবং বরিশাল বিভাগে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 9 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। 24 ঘন্টায় আইসোলেশন 314 জন, ছাড় পেয়েছেন 98 জন 24 ঘন্টায়। বর্তমানে আইসোলেশনে 7,162 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,945 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি।
24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 1789 জন, ছাড় পেয়েছেন 2811 জন 24 ঘন্টায়। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,99,222 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,42,925 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে 56,297 জন। সারা দেশে 64 জেলার সকল জেলা এবং উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 629টি প্রতিষ্ঠান, এবং এই সব প্রতিষ্ঠানের মাধ্যমে 31,991 জনকে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায়, এবং বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় কোয়ারেন্টাইনে আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য, এ পর্যন্ত সংগ্রহ 25,09,114টি এবং এ পর্যন্ত বিতরণ 22,16,475টি। বর্তমানে মজুদ আছে 2,92,666টি। টেলিফোনে স্বাস্থ্য পরামর্শ এবং টেলিফোন গ্রহণ, 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,74,973টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 97,82,561টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,279 জন। গত 24 ঘন্টায় এখানে সংযুক্ত হয়েছেন আরো 5 জন চিকিৎসক। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম, বিমানবন্দরে 493 জনকে গত 24 ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে। স্থল বন্দরে 658 জন, সমুদ্র বন্দরে 234 জন এবং 24 ঘন্টায় সর্বমোট 1,385 জনকে স্ক্রিনিং করা হয়েছে। এই সকল বন্দর, বিমানবন্দর, স্থল বন্দর, সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট স্টেশন সহ এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 7,08,560 জন। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 13,266 জন। এ পর্যন্ত 3,22,863 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 332 জন এবং এ পর্যন্ত 8,942 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,18,526 জন এবং এ পর্যন্ত 65,35,354 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,288 জন এবং এ পর্যন্ত 3,87,155 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 2020-এর 5 জুন 2020 থেকে। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করব, তবে যাবার আগে আবারও বারবার স্মরণ করিয়ে দিতে চাই, স্বাস্থ্যবিধি যেন আমরা পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে পালন করি, তাহলেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। নিজেদের সুরক্ষা নিজের কাছে, আপনার সুরক্ষা আপনার হাতে। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, টাটকা শাকসবজি এবং প্রোটিন খাদ্য তালিকার মধ্যে রাখুন। বেশি করে তরল খাবার গ্রহণ করবেন এবং এটা প্রত্যেকের জন্য, আক্রান্ত হই বা না হই, প্রত্যেকেই স্বাস্থ্যকর খাবারের মধ্যে বেশি পরিমাণে তরল খাবার পানি পান করার জন্য সবসময় চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন। এবং যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবলকে ধরে রাখবেন এবং যারা আমরা এখনো এই কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, প্রত্যেকেই আমরা মানসিক স্বাস্থ্যের দিকে যত্ন নিব। মানসিক স্বাস্থ্যকে উজ্জীবিত রাখার জন্য সৃষ্টিশীল কাজের প্রতি সকলেই মনোযোগী থাকবো। শিশুদেরকে সৃষ্টিশীল কাজের প্রতি উৎসাহিত করব এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবো। যারা অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত, দীর্ঘমেয়াদী ব্যাধিতে আক্রান্ত আছেন, তারা সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং যা যা স্বাস্থ্যবিধি মানা সেগুলো যেন আমরা মেনে চলি এবং তাদের দিকে বিশেষভাবে সতর্কতা রাখি, কারণ যাদের অসংক্রামক ব্যাধি আছে তাদের জন্য ঝুঁকি বেশি, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। কাজে তাদের দিকে যেন আমরা বিশেষভাবে পরিবারের অন্য সদস্যরা খেয়াল রাখি। যারা গর্ভবতী মা আছেন তাদের দিকেও আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং যারা শিশুকে বুকের দুধ পান করান তারাও তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এবং এক্ষেত্রে আবারও স্মরণ করিয়ে দিই যে বুকের দুধের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হয় না, কাজে আপনি আপনার শিশুকে বুকের দুধ পান করাতে পারেন। এই ছিল আমাদের আজকের তথ্য এবং পরামর্শ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলবেন। বিশেষ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। দর্শক, আপনার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংটি শুনছিলেন।
করোনা আতঙ্কে মানুষ যখন অনেকটাই ঘরবন্দি, তখন প্রকৃতি ফিরে পাচ্ছে আপন সৌন্দর্য। প্রায় ৩ মাস ধরে পর্যটক সমাগম না থাকায় সিলেট ও খাগড়াছড়িতে দেখা যাচ্ছে প্রকৃতির আরও প্রাণবন্ত রূপ। টিলার ঝর্ণা, চা বাগান, পাহাড়ি নদী অপরূপ করে তুলেছে সিলেটকে। সারা বছরই পর্যটক থাকে জেলার বিভিন্ন স্পটে। তবে মানুষের নির্বিকার কর্মকাণ্ডে নানাভাবে হুমকির মুখে পড়ে পরিবেশ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ৩ মাস ধরে নেই পর্যটকের ভিড়, বন্ধ অবৈধ বালি ও পাথর উত্তোলনও। এতে আপন সৌন্দর্য ফিরে পাচ্ছে প্রকৃতি। মহামারীর আগে পরিবেশ, প্রকৃতি এবং বিশেষ করে যে পর্যটন কেন্দ্রগুলো, এগুলোর উপরে যে মানুষের যে একটা চাপ ছিল, বাড়তি চাপ ছিল, মানুষ এখানে যে ময়লা আবর্জনা ফেলেছে, পরিবেশ দূষণ করেছে, এই দূষণ থেকে কিন্তু এই করোনাকালে পরিবেশের জন্য শতভাগ ভালো হয়েছে। পরিবেশ কর্মীরা বলছেন, মানুষকে সচেতন করে তুলতে পারলে প্রকৃতির এই প্রাণবন্ত রূপ ধরে রাখা সম্ভব। প্রকৃতির যে অন্যান্য উপাদান, সেই উপাদানগুলো যেমন জাফলংয়ে যেখানে পাথর তোলা হচ্ছে, এখানের পানিকে ঘোলা করা হচ্ছে, এই সমস্ত কাজ এখন এই মুহূর্তে বন্ধ আছে, যে কারণে জাফলং ভালো আছে। করোনা পরিস্থিতিতে মানুষের চলাফেরা কমায় পরিবর্তন চোখে পড়ছে খাগড়াছড়ির অনেক জায়গাতেও। সবুজের সমারোহে শোভা বাড়ছে বিভিন্ন পাহাড়ি ফুল। লকডাউনের কারণে যেহেতু মানুষজন বের হচ্ছে না, রাস্তাঘাটে মানুষজন কম, প্রকৃতি তার নিজের মতো করে তার স্বকীয়তা, তার সৌন্দর্য প্রকাশ করছে। আমরা আশা করব প্রকৃতিকে যেন আমরা এভাবেই রাখি। পাখি প্রেমীরা বলছেন, এখন লোকালয়ের কাছেও অবাধে বিচরণ করছে পাখিরা। পাহাড়ের পাখি এখন গ্রামের মধ্যে চলে আসছে। আমি একটা পাখি দেখলাম যে বসন্ত বাউরি, এটা আসলে মানুষ থেকে একটু দূরে থাকতে চায়, কিন্তু আমি দেখলাম যে শহরের একদম রাস্তার ধারে একটা গাছে সে বাসা বাঁধছে। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইনডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।